আমাদের এখন মূল চ্যালেঞ্জ সরকারের জন্য এবং সাধারণ মানুষের জন্য অতিরিক্ত মূল্যস্ফীতির চাপ, ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। তো কিভাবে মানুষ বেঁচে আছে? তাহলে দারিদ্র্যের ক্ষেত্রে একটা বিরাট নেতিবাচক একটা প্রভাব আমরা দেখছি। চাঁদাটার এইটা একটা বড় প্রভাব আছে। চাঁদাবাজির কালচার, এটা তো এখন এক একটা রেজিম চেঞ্জ হয় তখন কিন্তু ওটা তো বন্ধ হয় না, রেটটা আরো বাড়তে থাকে। সরকার নতুন পে স্কেলটাও তারা বাস্তবায়ন করবে। সরকারের বাইরে যারা ব্যক্তি খাত, বেসরকারি খাত, সেখানে তো আর বাড়ছে না, রাইট, একটা গ্যাপ সৃষ্টি হবে। এবং জিনিসপত্রের দাম বাড়লে কিন্তু বেসরকারি খাতে তো বাড়ছে না, তাদের উপর প্রেসারটা বাড়বে, তার উপরে একটা চাপ। এবং আমরা দেখেছি সরকারের বেতন বাড়লে কিন্তু বাজারে জিনিসপত্রের দামের উপর একটা প্রভাব পড়ে। নতুন অর্থনীতির জন্য প্রধান তিনটা চ্যালেঞ্জ কি দেখছেন আপনি? মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, নাম্বার 1। মানুষের একেবারে নাবিশ্বাস উঠে গেছে। আমাদের এখানে কেন কমছে না? পলিসি ইনকনসিস্টেন্সি একটা গোড়ায় গলদ। বিনিয়োগ আসলে কন্টিনিউ কমে যাওয়ার মূল কারণ কি মনে হয় আপনার কাছে? সেটা হচ্ছে অনিশ্চয়তা। আমরা সবাই বিনিয়োগ চাই, কিন্তু আসলে এনার্জি কই থেকে পাবো? এখানে একটা বিশৃঙ্খলা, একটা ফিনান্সিয়াল ইনডিসিপ্লিনের একটা অন্যতম জায়গা হয়ে গেছিল জ্বালানি খাত। প্রিয় দর্শক, বাংলাদেশ ফাইন্যান্স প্রেজেন্স টিভিএস ইকোনমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। দর্শক, সামনে বাজেট আসছে, আমরা জানি একটা অর্থবছর যাচ্ছে, নতুন অর্থবছর আসবে এবং নতুন সরকার, এটা বিএনপি সরকার, তারা 20 বছর পরে আসলে ক্ষমতায় এসেছে। তো তারপরে তাদের এটা নতুন সরকারের নতুন বাজেট, এবং আমরা জানি যে দর্শক, বাংলাদেশের অর্থনীতি আসলে গত কয়েক বছর ধরেই খুবই একটা স্লো ডাউন, আমরা বলবো যে অ্যাক্টিভিটিস, নতুন এক্সপানশন, ইনভেস্টমেন্ট, জবস, তো সব কিছুতেই আসলে একটা স্টাক অবস্থা, এবং আসলে এর মধ্যে কিন্তু মূল্যস্ফীতিটাও ভেরি হাই। আমরা দেখছি যে মানুষের আয়ের থেকে মূল্যস্ফীতির রেটটা কিন্তু বেশি। সো তার মানে আসলে নেট মানুষ কিন্তু আয়টা নেগেটিভ আছে। সো দর্শক, এই পরিস্থিতিতে আমরা আজকে অতিথি হিসেবে পেয়েছি ডক্টর ফাহমিদা খাতুন। আমরা সবাই চিনি যে সিপিডির এক্সিকিউটিভ ডিরেক্টর এবং বাংলাদেশের অন্যতম রিনাউন্ড ইকোনমিস্ট। আমরা ডক্টর ফাহমিদাকে আজকে স্টুডিওতে আমন্ত্রণ করেছি এবং তাকে আমরা পেয়েছি দর্শক। তার সাথে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের সাথে আমরা বিস্তারিত শেয়ার করব। সো ডক্টর ফাহমিদা, আপনাকে স্বাগতম টিভিএসে। ধন্যবাদ। থ্যাংক ইউ আপা, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো আপা, শুরু করতে চাই, এই যে ইনফ্লেশন, যেটা বলছিলাম যে গত 4 বছর ধরে আমরা বলবো রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে যে জাম্পটা শুরু হলো, তো সেটা কন্টিনিউ। গত মাসে আমরা দেখলাম যে সেটা আগের মাস থেকে আবার বেড়ে গেল, কিন্তু মানুষের আয় বাড়ছে না সেই অনুযায়ী। তো এই যে আসলে সাধারণ মানুষের উপরে এটার ইম্প্যাক্ট কি পড়ছে, তারা কিভাবে বেঁচে আছে, কি মনে করেন? ধন্যবাদ আরেকবার আমাকে ডাকার জন্য। এই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আসলে আমাদের এখন মূল সমস্যাটা এবং মূল চ্যালেঞ্জ সরকারের জন্য এবং সাধারণ মানুষের জন্য, সেটা হচ্ছে যে এই যে অতিরিক্ত মূল্যস্ফীতির চাপ গত 3 বছর থেকে, সেটার যে প্রভাব মানুষের জীবনে পড়ছে, এটাকে কিভাবে কমানো হবে। যথার্থই বলেছেন যে কমছে না, 3 বছর থেকে ডাবল ডিজিট থেকে সিঙ্গল ডিজিটে এসেছে, কিন্তু তার কাছাকাছি ছুঁই করছে, তাই না? এখনো পর্যন্ত এটার প্রভাবটা বেশ কয়েকটা ভাবেই আমরা অনুভব করছি। সেটা হলো যে দেখেন, মূল্যস্ফীতি বাড়ছে কিন্তু মানুষের তো মজুরি বাড়ছে না। মজুরি ইন্ডেক্স কিন্তু স্থিতিশীল এবং লোয়ার দেন ইনফ্লেশন। তো তার মানে হচ্ছে যে মানুষের যে আয়, তার চাইতে সেই আয় দিয়ে সে কিন্তু তার জীবনযাত্রার মানটা রক্ষা করতে পারছে না। পারচেজিং পাওয়ারের ইরোশন হচ্ছে, ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। তো কিভাবে মানুষ বেঁচে আছে? তাহলে নিম্ন মধ্যবিত্ত তারা তাদের লাইফস্টাইলটাকে একটা র্যাশনালাইজ করেছে, রিস্ট্রাকচার করেছে। অনেকেই কিন্তু তাদের যে মূল খরচ, একদম বেসিকগুলা না, শিক্ষা, স্বাস্থ্য, এগুলি, বাড়ি ভাড়া, এই সমস্ত বাদ দিয়ে অতিরিক্ত খরচ একেবারে ঝেড়ে ফেলে দিয়েছে। এটা একটা। আরেকটা প্রভাবটা আপনি লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে তথ্য দিয়ে হিসাবে, যে আমরা দেখেছি যে বিশ্ব ব্যাংকের হিসাবে বলছে যে দরিদ্র জনগণের সংখ্যা বেড়ে গেছে, দারিদ্র্য সীমার নিচে জনগণের সংখ্যা এবং অনুপাত বেড়ে গেছে 18% থেকে 21% হয়েছে। একেবারে, তার মানে তো বিরাট একটা দারিদ্র্যের ক্ষেত্রে একটা বিরাট
নেতিবাচক একটা প্রভাব আমরা দেখছি। তো এটা তো পরিষ্কারভাবেই তথ্যও বলছে, সাধারণ মানুষের আপনার ধরেন ক্রয় ক্ষমতার কথা বললাম, তো এইভাবে একটা মানুষের একটা ডিপ্রেসড এক্সপেন্ডিচার কিংবা একটা রেস্ট্রেইনড লাইফস্টাইল সেটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তো ধরেন যে আমাদের এখানে কেন কমছে না, আপনাকে যদি একটু ধরেন যে ইন্ডিয়ার উদাহরণ দেয়, ইন্ডিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে সেটাও ওদের ওখানে ইনফ্লেশন শুট করেছিল, তো সেটা কিন্তু তারপরে তারা কমিয়ে আনতে সক্ষম হয়েছে। তো আমাদের এখানে আসলে কেন এটা হচ্ছে না? এমনকি শ্রীলঙ্কাও কিন্তু শ্রীলঙ্কাও করেছে। তো দুটো কারণ, একটা হচ্ছে প্রথম দিকে আমাদের মূল্যস্ফীতি যখন বাড়ে তখন কি তার একটা অন্যতম টুল হচ্ছে মনিটারি পলিসি টুল ব্যবহার করা। আমাদের দেশে তো সেটা ব্যবহার করা হয় নাই শুরুতেই। তো তার মানে হচ্ছে যে আমাদের এই লেন্ডিং রেট এবং ডিপোজিট রেট একটা ফিক্সড করে রাখা হয়েছে ক্যাপিং এর মধ্যে, 6-9 করে রাখা হয়েছে। মূল্যস্ফীতি 10%, 11%, আর লেন্ডিং রেট যদি 9% হয়, তার মানেটা কি হচ্ছে যে এত সস্তা টাকা বাজারে যাচ্ছে, আর যারা আবার টাকা রাখছে তারা আবার টাকা হারিয়ে বের হচ্ছে। এরকম একটা পলিসি ইনকনসিস্টেন্সি, একটা গোড়ায় গলদ ছিল। এবং এটা কেন করা হয়েছিল? বিকজ এখানে একটা পলিটিক্যাল ইকোনমি ডাইমেনশন রয়েছে, যারা প্রভাবশালী তাদেরকে যারা ব্যক্তিগত সুবিধা দেওয়ার জন্য। পরবর্তীতে আমাদের এই পলিসি রেটটা বাড়ানো হয়েছে আপনার 2024-এর অক্টোবর দিকে, সম্ভবত 24-এর শেষের দিকে এসে পলিসি রেটটাকে 10% বাড়ানো হয়েছে। তার মানে হচ্ছে যে সুদের হারটাও বাড়বে সেই অনুযায়ী। তো এটা অনেক পরে, অনেক পরে করা হচ্ছে, এটা একটা প্রথম বিষয়। তারপরেও ধরেন এই গত 2 বছরের, প্রায় 2 বছর 1.5 বছরের উপরের সময়ে আমরা তেমন একটা উন্নতি দেখতে পাইনি। এটার আরেকটা কারণ আছে যে এখানে আমাদের দেশে কয়েকটা ফ্যাক্টর একসাথে বিবেচনা করতে হবে। আপনি যদি সংকোচনমূলক মুদ্রানীতি নেন, পাশাপাশি আপনাকে সংকোচনমূলক ফিসক্যাল পলিসি, রাজস্ব পলিসিও নিতে হবে। ব্যয় বাড়ানো চলবে না। আমাদের আগে ছিল কি যে এই বিভিন্ন ধরনের প্রকল্প, সরকারি ব্যয় অনেক বেশি, এইগুলো তো এখানে রেস্ট্রেন করার চেষ্টা করা হয়েছে কিছু, যাতে ব্যয়টা, সরকারি ব্যয়টা কমে। কিন্তু তার পাশাপাশি আরও একটা বিষয় রয়েছে। মূল সমস্যাটা এখন আমরা দেখছি যে আসলে এটা ডিমান্ড জনিত সমস্যা না, চাহিদা জনিত না, এমন যে আমরা কিনছি, ভোক্তারা প্রচুর পরিমাণে কিনছে, তাদের হাতে আয় আছে, যার ফলে কিনা মূল্যস্ফীতি কমেছে সবকিছুর ক্ষেত্রে। তার মানে হচ্ছে যে আরেকটা হচ্ছে যে সাপ্লাই সাইড, অর্থাৎ কিনা আমাদের বাজারে পণ্য যথেষ্ট পরিমাণে নাই কোনো কোনো সময়ে, কোনো কোনো স্ট্র্যাটেজিক পণ্য, আমদানিকৃত পণ্য বলি কিংবা দেশে উৎপাদিত পণ্য, ওইটা আরেকটা সমস্যা। তার মানে হচ্ছে যে অনেকগুলা পণ্যর ক্ষেত্রে, যেমন ধরেন ইম্পোর্টেড জ্বালানির ক্ষেত্রে, তো জ্বালানি এখন এই বিশেষ করে সাম্প্রতিককালে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে সেটা বেড়ে যাওয়ার কারণে এটা ইম্পোর্টেড ইনফ্লেশন এর একটা প্রভাব আছে। তার আগেও ধরেন যে সমস্ত পণ্য আমরা কিনতাম, অনেক সময় বলেছি যে ইম্পোর্টেড ইনফ্লেশন, কিন্তু আসলে আমাদের বাজারটা এত ডিস্টোর্টেড যে ইম্পোর্টেড প্রাইস যখন কমে তখন কিন্তু বাজারে সেটার প্রতিফলন দেখা যায় না। ওখানে একটা ইমপারফেক্ট বাড়লে কিন্তু সাথে সাথে বেড়ে যায়, সাথে ওইখানে কারণটা কি? ওখানে তো প্লেয়ার যারা ইম্পোর্ট করছে কয়েকজন মাত্র, তারা এটাকে খুব ইনফ্লুয়েন্স করতে পারে। আবার ধরেন যে দেশীয় পণ্য যেগুলো উৎপাদিত হয়, সেখানেও এমনকি যখন আপনার শাকসবজি, শীতের ভেজিটেবল, এগুলো অনেক সাপ্লাই থাকে, বাজারে একটা কারসাজি হয়। একটা তো অবশ্য আপনার ধরেন ট্রান্সপোর্ট কস্ট, লজিস্টিক্যাল কস্ট, এগুলো আছে। তার বাইরে কি আছে? এই যে চাঁদাবাজি, এক্সটর্শন, এগুলো আছে। এগুলো যে বাজারেরটাকে আসলে একটা মূল্যস্ফীতিটাকে চাপ সৃষ্টি করে, অনেক সময় দাম বাড়িয়ে দেয়, অনেক সময় কৃত্রিমভাবে সরবরাহটাও সংকট সৃষ্টি করে। এই সমস্ত কারণে সবকিছু মিলে আসলে এই মনিটারি পলিসি টুলটা কাজ করছে না। তো এই হচ্ছে সেইখানে সবগুলো যে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট, এগুলোকে একসাথে কাজ করতে হবে। আপনি বাজার মনিটরিংয়ের কথা আমরা বলছি, বাজার মনিটরিং এমন না যে আপনি পুলিশ পাঠিয়ে প্রতিটা বাজার, সেটা না। আপনার কিন্তু এক্সাম্পলারি কিছু পদক্ষেপ নিতে হবে, যে সেখানে দামগুলো, মানে আপনি র্যান্ডমলি
সুপার ইয়েতে যেতে হবে, এই যে visit-এ। চাঁদাটার এই তো একটা বড় প্রভাব একদম, আছে, তো হ্যাঁ, সেটা তো অনেক অভিযোগ আছে যে আসলে খবরে আমরা দেখছি যে চাঁদাটা তো আসলে কমে নাই। না না তো না। সেটা কমালেও তো এটা হয়তো খরচে জিনিসপত্রের দামে একটা একেবারে প্রভাব এই যে পড়তো। আমাদের চাঁদাবাজির কালচার, এটা তো এখন এক একটা রেজিম চেঞ্জ হয় তখন কিন্তু ওটা তো বন্ধ হয় না, রেটটা আরো বাড়তে থাকে। আচ্ছা, আমরা অলরেডি শুনেছি মানে যে নতুন লোক আসে রেটটাও এই বেড়ে যায়। রাস্তায় যে দাঁড়িয়ে ফুড বিক্রি করে যে হ্যাঁ হ্যাঁ। কার্টের মধ্যে তাদের এই যে মান্থলি 1,000 টাকা থেকে এখন শুনলাম 3,000 টাকা তাদের, মান্থলি না ডেইলি। Oh my হ্যাঁ God! তো হয়ে গেছে এরকম, কেউ কেউ বলছে, কয়েকজনকে জিজ্ঞেস করে ঢাকার। তো এরকম চাঁদাবাজি সর্বত্র। তো তাদেরও তো ওইটা এই দামের সাথে ওটাকে আপনি ইনবিল করতে হয়, তা না হলে তো সে ব্যবসা করতে পারবে না। Right. সো এইটা আসলে দিনের শেষে ওভারঅল গভর্নেন্স ইস্যু। হ্যাঁ, গভর্নেন্স সরকারের শক্ত হাতে এটা থাকতে হবে। সরকারের তো প্রশাসন, পুলিশ প্রশাসন কিংবা সরকারের অন্যান্য তদারকি ডিপার্টমেন্ট, তারা তো সব জানে। ইয়েস, আমরাও আশা করি আসলে তারা জানে এবং আসলে বাস্তব ভিত্তিক কিছু অ্যাকশন নেবে। আবার আমরা এই যে বেসরকারি খাত, আমাদের আসলে এটা কর্মসংস্থানের তো মেইন জায়গা। তো এটা আমরা দেখছি যে এটা যে গত কয়েক বছর ধরে এটা কমছে, যে আমরা একটা ইন্ডিকেটর যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ, তো সেটা আমরা সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখলাম 4.7%, যেটা যে রেকর্ড আমরা দেখছি তা এটা হিস্টোরিক্যাল লো। তো এটা খুবই একটা শঙ্কার বিষয়। এটা সব থেকে শঙ্কা যে এটা আসলে প্রতি মাসেই কমছে দেখা যাচ্ছে। এটা যে একটু রিভাইভ করা, অনেক চেঞ্জ হলো, পলিটিক্যাল সরকার আসলো, তো এই যে বিনিয়োগ আসলে কন্টিনিউ কমে যাওয়ার মূল কারণ কি মনে হয় আপনার কাছে? আচ্ছা, মূল কারণ একটা তো সিঙ্গল আউট করা যায় না, যদি সিঙ্গল আউট করতে হয় সেটা হচ্ছে অনিশ্চয়তা। আচ্ছা, হ্যাঁ, আর কি এর আচ্ছা, সাথে? অনিশ্চয়তা এটার সাথে ধরেন আমাদের দেশে যে এখন ব্যক্তিখাত বলছে যে সুদের হার অনেক বেশি, সেটার ফলে Right. কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যায়। কিন্তু একটা বিষয়, হ্যাঁ এটা স্বীকার্য, কারণ কস্ট অফ ডুইং বিজনেসের জন্য আরও কী আছে, স্ট্রাকচারাল কিছু সমস্যা রয়ে গেছে। আমাদের যে রাস্তাঘাট, অবকাঠামো, পোর্ট ফেসিলিটি, সেগুলাকে এত স্মুথ নাকি সেটাও তো না, সেখানেও কিন্তু খরচ বাড়ে। আপনার খরচ কি, দেরি হওয়া মানে এভরি আওয়ার কাউন্টস, এভরি ডে কাউন্টস, এটা একটা বিষয় রয়েছে। এবং তারপরে হচ্ছে যে কমানোর জন্য আবার প্রযুক্তির একটা টেকনোলজি ইউজ করলে, মানব সম্পদের স্কিল দক্ষতা থাকলে সেটা আবার, তারপরেও আরেকটা যেটা কিনা ওই বাজারের ক্ষেত্রে বললাম, এই যে আবার একই ঘুষ দুর্নীতি, এটা যে লাইসেন্সিং রেগুলেশনস, এগুলোর মাধ্যমে তো আসলে টাইমও যায় এবং ঘুষ দুর্নীতিও বাড়ে। আপনার সিস্টেমগুলোকে এত জটিল করে রাখা হয় যাতে কিনা ওখানে ঘুষ দুর্নীতিটা আপনাকে বাধ্য হয়ে অনেকে করবে, তার তো বিজনেসটা লাইসেন্স রিনিউ মানেই আসলে এডিশনাল টাকা পে করা। ওইগুলাও কিন্তু কস্ট অফ ডুইং বিজনেস বাড়ায়। শুধুমাত্র ইন্টারেস্ট রেট না, ইন্টারেস্ট রেটটা অ্যাড করছে। তো সেইগুলাকে আপনি যদি যতক্ষণ পর্যন্ত অ্যাড্রেস না করেন ততক্ষণ পর্যন্ত তো আসলে ব্যবসায় অনিশ্চয়তা থাকবে, নতুন বিনিয়োগ করতে উৎসাহ কম থাকবে। এবং গত যে 1.5 বছরে অন্তর্বর্তীকালীন সময়, সেটা তো একটা অন্তর্বর্তীকালীন ছিল, ট্রানজিশনাল একটা টাইম পিরিয়ড, ওই সময় তো কেউ বিনিয়োগ করবে না এবং উচ্চ খরচের কারণে সেটাও সবাই একটা ওয়েট অ্যান্ড সি এর মধ্যে ছিল। আর এখন এই সরকার তো মাত্র 3 মাস এসেছে, সেটাও মানুষ দেখছে, এখন ওয়েট অ্যান্ড সি এর মধ্যে আছে যে কি করবে না করবে। তো সেইটা এখন সেজন্য আবার আপনি দেখবেন যে এর আগের পতিত সরকারের সময়ও শেষের দিকে এসে কি তখনও তো বিনিয়োগ তো তখনও কিন্তু হয়নি, কারণ আপনার 2020 সালে কোভিডের একটা প্রাদুর্ভাব হয়েছিল, তারপরে আসলো ইউক্রেন যুদ্ধ, সব কিছু মিলে বৈশ্বিক একটা পরিস্থিতিতে অর্থনীতি কিন্তু একটা নিম্নগামী হয়েছিল। আপনার যে আমাদের যে তথাকথিত প্রবৃদ্ধি 7-8% সেটা থেকে, কিংবা নিম্ন মূল্যস্ফীতি ছিল হার, সেগুলো কিন্তু কমতে শুরু করেছে 2021-22 সাল থেকে। এবং সেখানে বিনিয়োগ, ওই যে ধারাবাহিকতা শুরু হয়েছে সেটা কিন্তু আরও জটিল অবস্থা ধারণ করেছে। সেখান থেকে এখনও তারা এই আস্থাটা পাচ্ছে না। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বললেন, তো এখানে আপনার আমরা শুনেছি যে ওকে একটা অনিশ্চয়তা তো ছিল,
এবং ল অ্যান্ড অর্ডারেরও একটা ক্রাইসিস ছিল, আমরা সবাই একেবারে, জানি। হ্যাঁ। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখেছি যে আবার ব্যবসায়ী সংগঠন তাদের অ্যাপয়েন্টমেন্ট চেয়েছে, প্রধান উপদেষ্টার যে আলোচনা করবে এই পরিস্থিতিতে কি করা যায়, তো সেই সময়টাও তারা পায়নি। তো এখানে কি অন্তর্বর্তীকালীন সরকারের আসলে এটা নিয়ে আপনি কি বলবেন, যে তাদের আসলে কোনো চেষ্টা কি আদৌ ছিল যে বিজনেস, ইকোনমি, বিনিয়োগ এগুলোকে আসলে রিভাইভ না করে হোক, যেটা আছে সেটাকে স্টেবল রাখা? আমরা তো ব্যবসায়ীদের মুখে থেকেই শুনেছি যে তাদের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ব্যবসা বান্ধব ছিল না, তারা এমনকি নীতি নির্ধারকদের সাথে দেখাও করতে পারেননি। তো সুতরাং সময় কম, এটা একটা এক কারণ, অজুহাত হতে পারে, কিন্তু আপনি 1.5 বছর সময়ের মধ্যে যতটুকু অগ্রগতি হওয়ার কথা সেটাও কি হয়েছে? সেটা না। আর যেটা বললাম যে এই সময় বিনিয়োগ করবে না, কিন্তু আপনি যে ধরনের জটিলতার কথা বললেন, এই যে লাইসেন্সিংয়ের সমস্যা, এই যে ইনস্টিটিউশনাল যে লুপহোলসগুলো আছে, সেগুলা কি ঠিক করার জন্য কি উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, কিংবা কিছুটা ঠিক হয়েছে কিনা, সেটাও তো না। ঠিক হলে তারপরে, কারণ বিজনেস তো হঠাৎ করেই আপনি দেখে আসবেন না, মানে সম্পূর্ণ যদি ঠিকও হতো তারপরে না তারা একটা পরিস্থিতিটা অনুকূলে আসলে সিদ্ধান্ত নেবে যে তারা বিনিয়োগ করবে কি করবে না। কিন্তু এই যে প্রস্তুতিমূলক জায়গাটা, সেখানে কিন্তু প্রস্তুতিটা করা হয়নি, যার কারণে আমরা পিছিয়ে গেছি 1.5 বছর আসলে। রাইট। আপা, এই যে একদিকে বিনিয়োগ হচ্ছে না, তো আবার আমরা টিবিএসেই একটা লিড রিপোর্ট আমরা করেছি সম্প্রতি, যে বড় কয়েকটা গ্রুপেরই প্রায় 35,000 কোটি টাকা তারা বিনিয়োগ করেছে। সেগুলো অনেকগুলো কমপ্লিট ফ্যাক্টরি, কোনোগুলো হচ্ছে যে অনগোয়িং, কিন্তু তারা আসলে গ্যাস সংযোগের কারণে তারা কিন্তু পাচ্ছে না, তারা প্রোডাকশনে যেতে পারছে না। এবং এগুলো কিন্তু স্পেশাল প্রাইভেট ইকোনমিক জোন, তাদের আসলে গ্যাস পাওয়ার কথা ছিল, কিন্তু তারা পাচ্ছে না। তো এটা আসলে এই যে এখানে অনেক এমপ্লয়মেন্ট হতো, যেটা আমাদের দেশের জন্য, যুবকদের জন্য খুবই দরকার, যেটা এই মুহূর্তে। তো এই যে যদি বলি যে গ্যাসের ক্রাইসিস, এটা আসলে যে আমরা সবাই বিনিয়োগ চাই, কিন্তু আসলে এনার্জি কোথা থেকে পাবে? এটা আপনি দেশি বিদেশি বিনিয়োগকারীদের সাথে আমরা যখন কথা বলি, বিনিয়োগ প্রচুর হতে পারে, চাইনিজরাই বাংলাদেশে বিনিয়োগ করে ভরে ফেলতে পারে, কিন্তু আপনার জ্বালানি নাই তো, সে বিদ্যুৎ পাচ্ছে না, আমাদের বিদ্যুৎ দিয়ে তো আপনার ফ্যাক্টরি চলে না, বিকজ এটা রিলায়েবল না। সো গ্যাসটাই তারা চায় সবাই, তো সেটা তো হচ্ছে না। তো এই যে অনেক বিনিয়োগ আমরা দেখেছি জ্বালানি খাতে, কিন্তু তারপরেও জ্বালানি পরিস্থিতি আমরা দিনে দিনে দেখছি যে এটা আরও সংকটজনক পর্যায়ে যাচ্ছে। তো এটা আসলে কেন হলো আমাদের? বিনিয়োগ কিছু হয়েছে, কিন্তু আবার এখানে বিনিয়োগের ফলে যতটা পজিটিভ হওয়া, ইতিবাচক ফলাফল দেখার কথা, কিন্তু তার চাইতে আমরা দেখেছি যে আসলে সেখানে অপচয়, দুর্নীতি এবং সরকারি সম্পদের অপব্যবহার, এগুলো কিন্তু জ্বালানি খাতে প্রচুর হয়েছে। আপনি ধরেন যেটা কুইক রেন্টাল, একটা যেখানে ক্যাপাসিটি পেমেন্ট হিউজ একটা সরকারের জন্য হচ্ছে, অন্যান্য কেনাকাটার ক্ষেত্রে বিশেষ বিশেষ গোষ্ঠীকে দেওয়া হয়েছে, তারাই কিন্তু আবার একচ্ছত্রভাবে এটা একটা মনোপলিস্টিক একটা মেকানিজমে ফাংশন করেছে, যার ফলে কিনা এটা প্রাইস, আপনার কম্পিটিটিভ প্রাইসে তো আপনি কেনেন নাই। অনেক সময় দেখা গেছে যে বেশি দামে কেনা হয়েছে, বেশি দামে কিনে যে ইম্পোর্টারের কাছ থেকে সরকার আবার কম দামে দিতে হয়েছে মানুষকে। আবার সরকারের কমিটমেন্ট আছে, সরকার তো আর হঠাৎ করে বাড়াতে পারে না এটা, তো সরকার কিন্তু ওখানেও রেভিনিউ লস করেছে। সুতরাং এখানে অনেক সুযোগ ছিল, এটাকে একটা প্রফিট হয়েছে অবশ্য, সেটাও কিন্তু যথাযথভাবে ব্যবহার করা হয়নি। সুতরাং আমি দেখছি যে এখানে একটা বিশৃঙ্খলা, একটা ফিনান্সিয়াল ইনডিসিপ্লিনের একটা অন্যতম জায়গা হয়ে গেছিল জ্বালানি খাত, এক্সট্রাকশনের অর্থাৎ সম্পদ শোষণের একটা জায়গা হয়ে গেছিল। এবং তার বিপরীতে আরেকটা কি হয়েছে, আরেকটা হয়েছে যে আমরা তো নিজস্ব জ্বালানি খাত আমরা তৈরি করিনি, অর্থাৎ গ্যাস এক্সপ্লোরেশন করিনি। তো যেখানে সম্ভাবনা ছিল, সম্ভাবনা আছে আমাদের দেশে, যে অনেক ধরনের সার্ভে হয়েছে আপনি জানেন, সেখান থেকে দেখা গেছে যে আমাদের এখানে পাওয়ার সম্ভাবনা, মিয়ানমার তো তারাও তো এক্সপ্লোর করছে, আমরা কিন্তু সেটার সুবিধাটা নিতে পারছি না। কেন? কারণ ওইখানেও একটা গোষ্ঠীতন্ত্র, যে ইম্পোর্টেড এলএনজি করলে
সুবিধা বেশি বেশি দামে আনা যায় এবং একটা ইম্পোর্ট নির্ভরতা কিছু সেখানে একটা গোষ্ঠীকে একটা সেটা গোষ্ঠী সুবিধা হ্যাঁ, দেওয়া। সুবিধা পাওয়া সেটা এই কারণেই কি আগের সরকার আসলে এই যে আমাদের অনশোর অফশোর কোথাও এক্সপ্লোর করেন আপনার মনে হয়? একটা অন্যতম কারণ অবশ্যই আমার আচ্ছা। কাছে মনে হয়, কারণ এটা করলে সুবিধা তো এটা এখান থেকে এই যে নির্ভরতা দেখেন অনেকেই আমদানি করে, উন্নত অনেক দেশও তাদের অনেকেরই তো থাকে না, তাদের আমদানি করতে হয়, কিন্তু একেবারে যাদের সম্ভাবনা আছে তারা তো এইভাবে টোটালি আমদানি নির্ভর হলে কি হয়ে যায়। আমাদের তো টাকাও নাই যে আপনি আমদানি করতেই থাকবেন, আমাদের তো ভ্যালুয়েবল ফরেন কারেন্সি, সেটা পুরো এখন এই যে এলএনজি যে প্রাইসে ইম্পোর্ট করতে হচ্ছে, এটা পার ইউনিট 100 টাকা পার কিউবিক মিটার খরচ পড়ে যায়। সরকার তো বিক্রি করছে ইন্ডাস্ট্রির কাছে 30 টাকা। একেবারে দেখেন সেখানেও একটা গ্যাপ, একটা হিউজ সাবসিডি। এবং এই সাবসিডি কালচারটাই যে চলছেই এই জ্বালানি খাতে চলছে এবং কাদেরকে দিচ্ছে, এই যে সাবসিডিটাও কিন্তু আমাদের অর্থনীতির যে ইনএফিসিয়েন্সি আমরা বলি অদক্ষতা, এটা অদক্ষতার একটা চিত্র। কারণ ভর্তুকি অবশ্যই প্রয়োজন যখন আপনার মনে করেন যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিতে হয়, ইনফেড ইন্ডাস্ট্রি কিংবা বিশেষ খাত যেমন কৃষি খাত দিতে হচ্ছে সরকারকে সেগুলোর জন্য, কিন্তু এই যে ইনডিসক্রিমিনেটলি সাবসিডাইজ করা সেটা তো আমাদের একেবারে ড্রেনেজ অন আওয়ার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। এবং একটা এক্সাম্পল যদি দেই, কেউ কেউ এটা বলে থাকে যে এই যে ইন্ডাস্ট্রির উদাহরণ দিলাম যে 100 টাকা পার কিউবিক মিটার খরচ পড়ছে, বিক্রি করতেছে ইন্ডাস্ট্রির কাছে 30 টাকা। তো এটা ধরেন যে গার্মেন্টস টেক্সটাইল এই সুবিধাটা কিন্তু বায়ার নিচ্ছে, আমাদের ট্যাক্স পেয়ার্স মানি থেকে সাবসিডি ভর্তুকি দিচ্ছে, এই সুবিধা কিন্তু বায়ার ক্যালকুলেট করে যে ওর তো 30 টাকা খরচ, সে 100 টাকা খরচ হিসাব করে তো আপনার প্রাইস ধরে না। তো কেউ কেউ বলে যে আমরা এরকম $8-10 বিলিয়ন এই সুবিধাটা আসলে ফরেন বায়াররা নিচ্ছে। হ্যাঁ, একেবারে পরোক্ষভাবে এটা হিসাব করলে এটাই। এবং সেই জন্যই তো বলা হয় যে ইকোনমিক্সে আমরা কি বলি যে আপনি সাবসিডিকে টার্গেটেড করতে হবে একটা নির্দিষ্ট আমাদের দেশে কেন হয় না? অন্য অনেক দেশ পারে, আমাদের আসলে এখানে কি প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যে আমরা যেমন অন্য সব খাতেই ভালো পারফরমেন্স দেখাতে পারছি না, এখানে একটা সিস্টেমিক এবং স্ট্রাকচারাল সমস্যা আছে, আর সেগুলো হচ্ছে ইনস্টিটিউশনাল স্ট্রেংথেনিং, রিফর্ম, এগুলো নাই। কিন্তু ওইগুলো আবার হচ্ছে না কেন, রিফর্মই হচ্ছে না কেন, ইনস্টিটিউশনাল স্ট্রেংথেনিং কেন হচ্ছে না? এটা তো আমি কেতাবি কথা বললাম, কিন্তু আসলে কেন হচ্ছে না? ইভেন ইন্টারিমের সময় আমরা সবাই আশা করেছিলাম যে কিছু সংস্কার হবে, তো সেটাও তো হলো না। গোষ্ঠীতন্ত্র এবং রাজনৈতিক একটা প্রভাব সেটার কারণে, এবং ইন্টারিম গভর্নমেন্টের ওইটা আর আমি আলোচনা করতে চাই না, কারণ এটা তাদের অদক্ষতারও একটা বিরাট, মানে আপনি বলতে পারেন তো তখন তো পলিটিক্যাল গোষ্ঠী ছিল না, তারা তো পিছনে ছিল, তো কেন তারা করলো না? আমি বলবো তাদের একটা কমিটমেন্ট এবং অদক্ষতার একটা অন্যতম কারণ, এবং অন্য চাপও থাকতে পারে আচ্ছন্নভাবে, আমি জানি না, কিন্তু বাহ্যিকভাবে বলতে গেলে তাদের কমিটমেন্ট, তাদের অদক্ষতা সবচেয়ে বড় হচ্ছে তো তাদের অদক্ষতা। আপনার সামনে বাজেট, নতুন অর্থ বছরের আমরা দেখেছি অলরেডি, নিউজ পেপারে আমরাও রিপোর্ট করেছি যে 9 লক্ষ কোটি টাকার অ্যারাউন্ড এইরকমের একটা বাজেট আসবে। 6 লক্ষ কোটি টাকা সেখানে আপনার রেভিনিউ টার্গেট ধরা হয়েছে, আর 3 লক্ষ কোটি টাকা আপনার বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে। তো সবটাই বেড়েছে, সরকার বলছে যে তাদের বাড়ানো দরকার। তো কিন্তু স্পেশালি এখানে কি রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রাটা, এটা কি কোনোভাবে বাস্তবসম্মত আপনার কাছে মনে হয়? রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা গত 10 বছর থেকেই বাস্তবসম্মত ছিল না, এবং এই বছরেও এমন কিছু হয় নাই যে একটা উচ্চ লক্ষ্যমাত্রা দিলে সেটা এনবিআর পরিপালন করতে পারবে। কারণ আমরা তো দেখেছি যে সংস্কার তো সেখানে হয় নাই, হ্যাঁ, যে কিভাবে এনবিআর এর দক্ষতা, এনবিআর এর অটোমেশন, এগুলো তো হয়নি আসলে। যেই পরিমাণ লক্ষ্যমাত্রা আদায়ের জন্য দেওয়া হয়েছে তাকে, সেটা আদায়ের জন্য তার তো সক্ষমতা দরকার, সেটা তো এখন হয়নি। সুতরাং এটা আসলে ওই 10 বছরের ধারাবাহিকতারই একটা ফলাফল, হয়তো আমার আশঙ্কা যে সেটা হবে। কিছুটা এখন আমরা দেখছি যে চেষ্টা করছে এনবিআর কিংবা এই সরকার, যে তারা বলছে যে তারা এক্সপেডাইট করবে এবং কর আদায়ের জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা তাদের হাতে রয়েছে। কিন্তু সেরকম কিছু কি সিগন্যাল পাচ্ছেন আপনি যে বাস্তবভাবে, যে আসলে অনেক সময় তো এগুলো অন পেপারসই আমরা দেখি, মুখের কথা এখন কাজেই, হ্যাঁ, বাজেটের পরেই দেখা যাবে যে কি। কিন্তু আমরা যখনই দেখেছি, আগেও দেখেছি এবং এখনো এই সরকারের সময়ও দেখছি যে
যেটা এনবিআর করার চেষ্টা করছে যে যারা কর দিচ্ছে তাদের ফাইলি আবার খুলে আবার সেখান থেকে, কিন্তু মূল বিষয়টা তো বারবার জোর দেওয়া হচ্ছে, ওনারাও জানেন, সেটা হচ্ছে যে আমাদের কর জালটা বিস্তার করতে হবে। যারা কর জালের বাইরে রয়ে গেছে বহু বছর থেকেই, তাদের অনেকেরই ব্যক্তি পর্যায়ে, ব্যবসা পর্যায়ে তারা করযোগ্য আয়ের উপরের লেভেলে এসে গেছে, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে কর ফাঁকি দিচ্ছে, অনেকের আয় আছে কিন্তু 3 নাম্বারই নাই, আবার অনেকের 3 নাম্বার আছে সাবমিশন করে নাই, আবার যারা সাবমিশন করেছেন তাদের যেই পরিমাণ কর দেওয়ার কথা সেটা নাই। তো এইগুলোকে তো আসলে অ্যাড্রেস করতে হবে, না করে আপনি যারা কমপ্লায়েন্ট তাদের কাছ থেকে আবার ফাইল খুলে আপনি দেখছেন সেটা করা হচ্ছে প্রত্যেকেরই, হয়তো আপনার চারপাশে যারা আছেন অনেকেরই করছেন, তো সেটা করে কতখানি আর আদা মার্জিনালি, এটা তো হ্যারাসমেন্টের একটা বিষয় থাকে, আশঙ্কা রয়ে যায় যে হয়রানি হয় কিনা, এবং এটা একটা রং সিগন্যালও দেয়। কারণ যারা কর সীমার বাইরে, কর জালের বাইরে রয়েছে, তারা দেখছে, যদি দেখে যে এমনিতে একটা ভয় থাকে অনেকের মনে যে কর জালের মধ্যে আসলে আমি তো হয়রানির শিকার হয়ে যাব, হ্যাঁ ট্যাক্স অফিসিয়াল কি আমার পিছনে, তো এই ভয়টা তো কিভাবে দূর করবেন? আপনি যদি সিগন্যাল দিতে থাকেন যে যারা কর দিচ্ছে তাদেরকেই আবার, হ্যাঁ তাদেরকেই আবার চেক করছেন, হ্যাঁ 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 যারা দেয় তাদেরকেই আবার ইনক্রিমেন্টাল রেটে নেয়, বিজনেস বাড়ুক না বাড়ুক নো ম্যাটার, তাদেরকেই কিন্তু বারবার ওই চাপ দেওয়া হচ্ছে। ওটা কিন্তু একেবারেই মানে একটা পজিটিভ না, অ্যাপ্রোচ না। এই যে যেহেতু আপনি বলছেন যে রেভিনিউ বাড়ছে না, নেট বাড়ছে না, তো বাজেটটা আমাদের বাড়ছে, তো আকার বাড়ছে, তো সেক্ষেত্রে এই যে সরকার কিন্তু ধার করছে, আমরা দেখছি গত কয়েক বছর ধরে আমাদের দেশি বিদেশি সোর্স থেকে কিন্তু ধার করার পরিমাণ বেড়েছে। এই সরকারও ট্রেজারি বিল বন্ড থেকে প্রচুর ধার নেওয়া হচ্ছে এবং সেটা হাই রেটে। তো আমাদেরকে আসলে এক্ষেত্রে কোনো ঝুঁকি আপনি দেখছেন সামনে? হ্যাঁ দেখেন, ঋণ করাটা কিন্তু একটা খারাপ জিনিস না, সারা বিশ্বের উন্নত দেশও কিন্তু ঋণ নিয়ে থাকে এবং তাদের ডেট জিডিপি রেশিও কিন্তু 100% হয়ে যায়, আমেরিকা, জাপান একদম উন্নত। আমাদের এখানে আছে 38% মতো, এবং তো কিন্তু আমরা কেন বলছি যে এটা চিন্তার বিষয় সব মিলিয়ে, হ্যাঁ তো চিন্তার বিষয়টা এখানে আমাদের যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ সেটা তো কমে গেছিল, এখন বিল্ড আপ হচ্ছে। তো এখন 4 মাস 4.5 মাসের আমদানির সমপরিমাণ রয়েছে, আমদানির একদিকে আবার ঋণটা পরিশোধ করতে হবে, সেটাও একটা আমাদের বিভিন্ন দায় দেনা এগুলো, তো সেই পরিমাণে যথেষ্ট পরিমাণে কিন্তু নাই। ক্রাইসিসের সময় এখন দেখেন আমাদের অতিরিক্ত পরিমাণে মানে অতিরিক্ত দাম দিয়ে জ্বালানি করতে হচ্ছে, ওই সময়ে কিন্তু আমদানি খরচ বেড়ে যায়, সেটা একটা। তারপরে হচ্ছে আমাদের ফেরত দেওয়ার আর কি সক্ষমতাটা, এক্সপোর্ট ইনকাম এই বছরে কিন্তু তেমন একটা রোবাস্ট ছিল না, হ্যাঁ নেগেটিভ ছিল, এখন একটু বেড়েছে। রেমিটেন্সটা আছে বাট এটাও তো ফ্লাকচুয়েট করে ও যথেষ্ট পরিমাণে, অর্থাৎ আমার ফেরত দেওয়ার মতো শক্তিশালী আমি অবস্থানে আছি কিনা সেটাই কিন্তু মূল বিবেচ্য বিষয়। সেই দিক থেকেই আমরা চিন্তার কথা বলছি। দেখেন IMF-এর স্ট্যান্ডার্ডে বেঞ্চমার্ক অনুযায়ী যেটা তারা বলে যে 55% ডেট জিডিপি রেশিও হলে এইটা একটা সহনীয় পর্যায়ে, বাংলাদেশ তার নিচে আছে, কিন্তু তাদের প্রজেকশন হচ্ছে যে আগামী বছর এবং তার পরের বছর এটা 41%, তারপরে 44% চলে যাবে, অর্থাৎ বাড়ছে, কারণ অনেক লোনের রিপেমেন্ট সময় এসেছে এবং বাড়ছে সেগুলো। এবং যার কারণে IMF আমাদেরকে আগে ক্যাটেগরি করেছিল লো রিস্ক ডেটের পয়েন্টের থেকে লো রিস্ক কান্ট্রি, এখন তারা মডারেট লেভেল বলছে, বেড়ে গেছে আমাদের রিস্কটা মডারেট লেভেলে, তো সেইটাও কিন্তু বিবেচনায় রাখতে হবে। ওই জন্যই ডেটটাকে আমরা বলছি যে আমাদেরকে এটা খুবই সতর্কভাবে এটা এগোতে হবে। আলোচনা আমরা শেষের দিকে, এই যে এত সীমাবদ্ধতা, আয় কম ব্যয় বেশি, ভর্তুকির চাপ বাড়ছে সরকারের, তো সব কিছুর মধ্যে আবার সরকার আমরা জানতে পেরেছি যে নতুন পে স্কেলটাও তারা বাস্তবায়ন করবে, যদিও সেটা বিভিন্ন স্তরে করবে। তো এটা নিয়ে আপনি কি মনে করেন যে এটা কি আসলে সঠিক করছেন সরকার, না আপনার মতামত কি? দেখেন, একটা জিনিস যে অন্তর্বর্তীকালীন সরকার যে পে কমিশনটা করেছিল এবং তারা একটা সুপারিশ দিয়ে গেছে, তারা সেইখানে একটা 2015 সালে পে কমিশন হয়েছিল, তারপরে এখন এত 10 বছর পরে হয়েছে, যুক্তিযুক্ত, কারণ ইনফ্লেশন তো বেড়েছে, জীবনযাত্রার মান বেড়েছে। তো ওই সময়ই কিন্তু আলোচনা হচ্ছে যে আমাদের যে এত ন্যারো ফিসক্যাল স্পেস, এই প্রেক্ষিতে এই বাড়তি খরচটা কিভাবে মেটাবে সরকার।
তখন তারা কিন্তু বলেছে যে পরবর্তী সরকার এটা আমরা বাস্তবায়ন করব না, পরবর্তী সরকার এসে করবে। এখন ওই রকম অর্থনৈতিক অবস্থা তো এখনও রয়েছে, হ্যাঁ, আমাদের তো ফিসক্যাল স্পেস বাড়েনি, সেই জন্য ধাপে ধাপে করার কথা ভাবছে। এবং আরেকটা বিষয় হয়তো তারা, এটা তো যেহেতু একটা রাজনৈতিক সরকার, তারা হয়তো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বিবেচনা করছেন যে সরকারি কর্মচারীদেরকে তারা একটা সুবিধা, মানে একটা স্বস্তি দিবেন, সেই দিক থেকে তাদের রাজনৈতিক কমিটমেন্ট থাকে। কিন্তু বিবেচনা করতে হবে যে একটা হচ্ছে যে মূল্যস্ফীতির উপর কীরকম চাপ পড়বে, হয়তো মার্জিনাল পড়বে, তেমন একটা পড়বে না। কিন্তু তার বাইরেও আরেকটা হচ্ছে যে অন্য যারা আছে সরকারের বাইরে যারা ব্যক্তি খাত, বেসরকারি খাত, সেখানে তো আর বাড়ছে না, একটা গ্যাপ সৃষ্টি হবে। আর যেটা বলছি যে আমরা জিনিসপত্রের দাম বাড়লে কিন্তু বেসরকারি খাতে তো বাড়ছে না, তাদের উপর প্রেসারটা বাড়বে, তার উপরে একটা চাপ। এবং আমরা দেখেছি সরকারের বেতন বাড়লে কিন্তু এটা খুব খবর হয়, বাজারে জিনিসপত্রের দামের উপর একটা প্রভাব পড়ে। এই যে আপনি জুন মাসে করবে, এখন থেকেই দেখবেন যে এটা আসলে দাম বেড়ে গেছে অলরেডি, তো দাম তো বাড়ে। তার মানে তাদের যে বাকি যারা রইলো তাদের পারচেজিং পাওয়ারের উপর একটা প্রচন্ড প্রেসার পড়বে, মূল্যস্ফীতিটা, এটা আর কি। মানি সাপ্লাই তো বাড়বে, সেটা সেদিক থেকে। আরেকটা হচ্ছে তার মানে ফলে কি হবে আপনার মধ্যমেয়াদে এবং দীর্ঘমেয়াদে কি হচ্ছে, তখন একটা এই যে ইনইকুয়ালিটির কথা বলছি আমরা, ইনইকুয়ালিটিটা তো বেড়ে যাবে। এবং ইনইকুয়ালিটি বাড়লে কি এটা কমানো যে কি কষ্টকর, সেটা আমরা তো দেখেছি এর আগে আমাদের জিডিপি বাড়ছে, পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, $3000 মতো পৌঁছে গেছে। আসলে ইনইকুয়ালিটি কমেছিল, জিনি কোএফিসিয়েন্ট আরো বেড়েছে, জিডিপিও বেড়েছে, প্রবৃদ্ধি বেড়েছে, যে বেড়েছে। সো সেইখানে একটা সরকারের এই ইনইকুয়ালিটি কমানোর কি কি অস্ত্র আছে, সেটা হচ্ছে যে আপনার ধরেন বাজেটারি মেজার দিয়ে করা হয়। বাজেটারি মেজার কিভাবে? ফিসক্যাল মেজারের মাধ্যমে ট্যাক্সেশন বাড়ানো, ধনীদেরকে বেশি ট্যাক্স দিতে হয়, দরিদ্রদেরকে কম। মূল ফিলসফিটা, দর্শনটা কি, যে সেই পদ্ধতিটার মাধ্যমে একটা বৈষম্যটা কমানোর একটা চেষ্টা। এখন যদি কেউ একটা বেশি পরিমাণে সুবিধা পেয়ে যায়, অন্যরা না পায়, তাহলে তো একটা ফারাক তৈরি হয়। সরকারি মেজারের কারণেই কিন্তু আপনার এই ইনইকুয়ালিটির মধ্যে একটা প্রভাব পড়ছে। আচ্ছা, তো এটা আমরা তো দেখলাম যে এবার সুপার রিচ যারা 1.5 কোটি টাকার উপরে আয়, তাদের 35% ট্যাক্স হতে পারে, আমরাও রিপোর্ট করেছি। আপা, জাস্ট এই যে বাজেট প্রসঙ্গে একটা বলতে চাই, আমরা রেটের কথা অনেক সময় বলি যে বাড়িয়ে দেওয়া, হ্যাঁ, রেট বাড়ানো, উচ্চবিত্তদের বাড়ানো উচিত কিংবা বাড়াতে হবে সরকার, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, রেট বাড়ালেই যে আদায় কর বা আদায় বাড়বে না, সেটা কিন্তু না। বরঞ্চ সহনীয় পর্যায়ে রেখে মানুষকে কিভাবে উদ্বুদ্ধ করা যায়, সেটাই হচ্ছে মূল বিষয়। আসলে যে ট্যাক্স দিলে আমার কি সুবিধা পাবো, এটা তো ট্যাক্স পেয়ারদের একটা প্রশ্ন। তো এই যে সামনে বাজেট, নতুন সরকার, নতুন অর্থমন্ত্রী, আপনাকে যদি বলি যে নতুন অর্থমন্ত্রীর জন্য প্রধান 3টা চ্যালেঞ্জ কি দেখছেন আপনি? না, চ্যালেঞ্জ তো হচ্ছে প্রথম মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, নাম্বার ওয়ান। একেবারে মানুষের একেবারে নাভিশ্বাস উঠে গেছে, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে যে আমি মনে করি ইকোনমিক্সের সাথে জড়িতই করাপশন। আসলে আমি কোনো সেক্টর ধরে, সব সেক্টরের, আপনি ধরেন যে সরকারের মানে বড় বড় খাতগুলাতে, আমরা জ্বালানি নিয়ে আলোচনা করেছি, এখন অবকাঠামো, বিভিন্ন ব্রিজ যেগুলো, এই সমস্ত জায়গা, সুতরাং সবগুলোর সাথে জড়িত হচ্ছে এই দুর্নীতি বন্ধ করা। হ্যাঁ দিদি, হ্যাঁ, থার্ড হচ্ছে যে কর্মসংস্থান তৈরি করা, কর্মসংস্থান সৃষ্টি করা। 3টা বড় চ্যালেঞ্জ। তো আপনার একই সাথে ধরেন যে 3টা পরামর্শ আপনার থেকে শুনতে চাই, যে আপনার এই 3টা পরামর্শ আপনি দিচ্ছেন সরকারকে বা অর্থমন্ত্রীকে। আমি বলতে চাই যে সামনে যেহেতু বাজেট আছে, সেটাকে মাথায় রেখে বলতে চাই, সেটা হচ্ছে যে এই বাজেটের আকার বড় হবে, এটাই স্বাভাবিক। এবং কারণ আপনার এখানে একটা গ্রোথ ধরতে হয়, জিডিপি গ্রোথ প্লাস মূল্যস্ফীতি, এগুলো ধরে, আর তারপরে তো আপনি একটু বাড়াবেন। কিন্তু বাজেটের আকারের চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে বাজেট বাস্তবায়ন, এটা একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে যে বাজেটে আসলে দরিদ্র জনগণের জন্য কি আছে, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, এটার আকার কলেবর বৃদ্ধি করতে হবে। সরকার ইতিমধ্যেই তাদের যে সিগনেচার প্রোগ্রাম, ফ্যামিলি কার্ড, এটা করেছেন, কিন্তু অন্যান্য যে সমস্ত সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে সেগুলোর সাথে এটার ইন্টিগ্রেশন কিভাবে হবে। এবং এখানেও কিন্তু ওই যে দুর্নীতি মুক্তভাবে
যার প্রয়োজন তার কাছে কিভাবে যায় সেটা কিন্তু, অর্থাৎ এই ক্রাইসিসের সময় আসলে জনগণকে স্বস্তি দেওয়ার জন্য এটা একটা। আর তৃতীয় হচ্ছে যে বিনিয়োগ বাড়ানোর জন্য আসলে সরকারকে বিনিয়োগ বান্ধব সত্যিকার অর্থেই ওয়ান স্টপ সার্ভিস বলি, কিংবা এই যে কস্ট অফ ডুইং বিজনেস বিভিন্ন জায়গায় বন্ধ করার যে ওইগুলোকে সরাতে দূর করতে হবে, যাতে কিনা তার কর্মসংস্থানটা সৃষ্টি করা যায়। এনার্জি এনশিওর করতে হবে। এবং এনার্জি তো একটা আপনার বললাম যে স্ট্র্যাটেজিক প্রোডাক্ট, এটা ছাড়া ঘরে লাইট যেমন জ্বলবে না, কারখানা চলবে না, কিছুই ক্লাসরুমে কিছু হবে না, কেউ বিনিয়োগ করতেও আসবে না একেবারে। রাইট। সো ডক্টর ফাহমিদা খাতুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিবিএস এ সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আমরা আলোচনা করলাম ডক্টর ফাহমিদা খাতুন, সিপিডির নির্বাহী পরিচালক, বাংলাদেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি, জ্বালানি খাত, বিনিয়োগ, কর্মসংস্থান এবং সবথেকে বেশি মূল্যস্ফীতি, যেটা আসলে সাধারণ মানুষকে খুবই সেটা প্রভাবিত করে। তো দর্শক, আমরা এগুলো আলোচনা করলাম এবং সরকারের জন্য আসলে প্রায়োরিটি এবং সাজেশনস সেগুলো ডক্টর ফাহমিদা খাতুন দিয়েছেন। তো আমরা আশা করি যে সরকারের যারা আছেন পলিসি মেকার, তারা এগুলোর থেকে আসলে কিছু যদি তাদের জন্য হেল্পফুল হয় সেটা আমরা আশা করব। সো দর্শক, আমরা আলোচনা করলাম, আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।